আসসালামু আলাইকুম। আজকে আমরা জারণ বিজারণ সম্পর্কে জানব। জারণ বিজারণ টপিকটা বোথ একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করব জারণ দিয়ে। তাহলে জারণ আসলে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ কোনো মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সেটাই হচ্ছে জারণ। তাহলে জারণের মধ্যে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কখন? ইলেকট্রন ত্যাগ করবে তখন যখন এটা নেয়ার জন্য কেউ থাকবে। যেমন আমি দান করতে চাই, এখন দান নেওয়ার মতোই যদি কেউ না থাকে তাহলে তো আমি দান করতে পারবো না। তার মানে নিশ্চয়ই জারণ এর একটা অ্যান্টি রিয়াকশন আছে, এবং সেই অ্যান্টি রিয়াকশনটাই হচ্ছে বিজারণ। তাহলে জারণের অ্যান্টি রিয়াকশন কি? জারণের অ্যান্টি রিয়াকশন হচ্ছে বিজারণ। তাহলে জারণের মধ্যে যদি ইলেকট্রনের ছাড়ন ঘটে তাহলে বিজারণের মধ্যে কি হবে? বিজারণের মধ্যে ইলেকট্রনের গ্রহণ ঘটবে। আর জারণ বিজারণ সবসময় একসাথেই হবে, কেননা আমরা তো দেখলামই যখন দান করা হয় তখন একজন টাকা দেয় এবং অপর একজন টাকা বা অন্যান্য সামগ্রী দান করতে পারে, তা নেয়। তার মানে এখানে দান করাটা আমরা দুইটা স্টেপে ভাগ করতে পারি। একজন হচ্ছে দান করবে, আরেকজন সেই দানটা নিবে। তাহলে জারণ এবং বিজারণ এই দুইটা আসলে হচ্ছে কোনো একটা বিক্রিয়ার অর্ধেক পার্ট। জারণ হচ্ছে একটা পার্ট এবং বিজারণ হচ্ছে আরেকটা পার্ট। জারণের মধ্যে ইলেকট্রনের ত্যাগ ঘটে এবং বিজারণের মধ্যে ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাহলে এখানে যারা যাদের জারণ ঘটে তারা কি হয়? তারা জারিত হয়। অর্থাৎ কোনো একটা মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা বলতে পারবো যে মৌলটি জারিত হয়েছে। ঠিক একইভাবে যখন কোনো মৌলের ইলেকট্রনের গ্রহণ ঘটে তখন আমরা বলতে পারবো যে এখানে আসলে মৌলটি যা বিজারিত হয়েছে। তাহলে মৌলটি বিজারিত হয়েছে। তো এরপরে জারক এবং বিজারক এই দুটো টপিক নিয়ে মানুষজনের মধ্যে একটু কনফিউশন থাকে। তো সেই কনফিউশনটাই এবার আমরা একটু ভিন্ন ওয়েতে সলভ করব। তো এটা সম্পর্কে আমরা বিভিন্ন নেমোনিক বা বিভিন্ন শর্টকাট শিখে আসছি, যে জাবি জাবি বা এরকম অনেক কিছুই শিখে আসছি। তবে আমরা আজকে একটু ভিন্ন পদ্ধতিতে দেখব। তো সেই তো সেই ভিন্ন পদ্ধতিতে আমরা দেখব হচ্ছে পালকির মাধ্যমে। তো আগেকার দিনে এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। সে সময় মানুষ দূর দূরান্তে বা কিছু দূরত্বে যাওয়ার জন্য পালকি ব্যবহার করত। তো পালকিতে যে এইটা দেখা যাচ্ছে এর ভিতরে থাকতো, কেউ বসে থাকতো, আর এইদিকে মানুষজন থাকতো যারা হচ্ছে পালকি ঘাড়ে করে নিয়ে যেত। তো যারা এই যে পালকি বহন করত এদেরকে বলা হতো পালকির বেহারা বা বাহক। এখন বাহক এখানে আসলে কি করে? বাহক নিশ্চয়ই বহন করে। বাহক কাকে বহন করছে? বাহক নিশ্চয়ই নিজেকে বহন করছে না। বাহক এর ভিতরে থাকা যে যাত্রী আছে সেই যাত্রীকে বহন করছে। তাহলে আমরা যদি এটাকে একটু সাম আপ করি, আমরা বলতে পারবো যে বাহক আসলে নিজেকে বহন করে না, বরঞ্চ বাহক অন্য কাউকে বহন করে। তো ঠিক একই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে জারিত হচ্ছে, জারণ হচ্ছে। তো জারণ যাদের হয় আমরা তাদেরকে বলে থাকি বিজারক, এবং যারা বিজারিত হয় তাদেরকে আমরা বলে থাকি জারক। এখন এটা একটু কনফিউশন কনফিউশনের মধ্যে মানুষজন পড়ে যায়। তো এবার আমরা সেটাই একটু ডিবাঙ্ক করব। আচ্ছা, এটা উপরে চলে গেছে। ওকে, তো এখানে অ্যারো চিহ্নটা আসে নাই। ওকে, তাহলে
আমরা দেখলাম কি বাহক কাউকে বহন করে, অর্থাৎ সে বাহক নিজেকে বহন করে না, সে অন্য কাউকে বহন করে। তেমনি জারকের ক্ষেত্রে আমরা যদি জারককে আমরা ভাঙি তাহলে দেখবো যে জারণ করে, তাহলে বাহক অন্য কাউকে বহন করে, জারক অন্য কারো জারণ করে। তার মানে অন্য কারো যদি জারণ করে, সে নিজে কি হচ্ছে, সে নিজে বিজারিত হচ্ছে। ঠিক একই জিনিসটা হচ্ছে বিজারকের ক্ষেত্রে। তাহলে বিজারক কি করে? বিজারক হচ্ছে অন্য কারো বিজারণ করে। তাহলে অন্য কারো যদি বিজারণ করতে যায়, অর্থাৎ অন্য কাউকে যদি ইলেকট্রন গ্রহণ করাতে চায়, তাহলে তো আগে নিজেকে ইলেকট্রন দিতে হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে তাহলে জারকের মধ্যে অন্য কারো জারণ ঘটানো হয় এবং বিজারক অন্য কারো জারণ ঘটায়। এই হচ্ছে জারণ, জারিত এবং বিজারকের কাহিনী। তো এখন জারক কারা, বিজারক কারা, আমরা এইটা দেখব। তো আমরা হচ্ছে দুটা কলাম করে নিব। তো একদিকে থাকবে জারক আর অন্যদিকে থাকবে বিজারক। তো এটাকে ভি দ্বারা চলে আসে, নাইস, কন্ট্রোল সি ভি। ওকে, তো ভি দ্বারা হোপফুলি পেন আসার কথা। ওকে, বিজারক। আচ্ছা, আমরা একটা লাইন টেনে পেয়ে গেলাম আছে, আরো কিছু দূর। ও, আচ্ছা, এখন জারক এবং বিজারক। তাহলে জারক কারা? আমরা তাহলে প্রথমে দেখব জারক কারা। তাহলে ধাতু হচ্ছে জারক। এখন ধাতু জারক কেন? তাহলে আমরা যদি আমাদের উপরের কনসেপ্ট দেখে আসি তাহলে দেখব যে জারক তারাই যাদের বিজারণ হয়, অর্থাৎ যারা ইলেকট্রন, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে ধাতু আসলে জারক না, ধাতু আসলে অধাতু আসলে জারক, অধাতু জারক। এখন আমরা যদি আমাদের এই এখানে চলে আসি তাহলে দেখব জারক কারা। জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আর অধাতু হচ্ছে জারক, তার মানে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা যদি দেখি ক্লোরিন একটা অধাতু, তো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। ক্লোরিনের নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল আছে সেটা হচ্ছে আর্গন। তো আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ক্লোরিনকে কি করতে হবে? ক্লোরিনকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ তারা বিজারিত হচ্ছে, তার মানে তারা কি হবে? তারা অবশ্যই জারক হবে। তো ঠিক একইভাবে একই কনসেপ্টে ধাতু সমূহ হয় হচ্ছে বিজারক। তো যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে এবং সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। নিয়নের ইলেকট্রন কতটা? নিয়নের ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য কি করতে হবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তার মানে সোডিয়াম এখানে জারিত হবে, এবং যেহেতু সেটা জারিত হচ্ছে তার মানে ধাতু সমূহ আসলে বিজারক। আচ্ছা, তো এরপর সকল ক্যাটায়ন জারক। আচ্ছা, সো ক্যাটায়ন জারক কিভাবে? এখন ক্যাটায়ন জারক, তার আগে জানতে হবে যে আসলে ক্যাটায়ন কি। আমরা সবাই জানি যে আসলে ক্যাটায়ন কি। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়। আচ্ছা, তাহলে ধনাত্মক চার্জযুক্ত আমরা কোন একটা আয়ন নিয়ে আসি, আমরা হচ্ছে সোডিয়ামকেই নিয়ে আসি। আচ্ছা, তো সোডিয়াম থাকে হচ্ছে সোডিয়াম প্লাস অবস্থায়, এটা হচ্ছে সোডিয়ামের ধনাত্মক আয়ন। তাহলে সোডিয়াম এখানে কি করবে? সোডিয়ামের প্রোটন আছে 11টা এবং ইলেকট্রন আছে 11টা, বাট সোডিয়াম প্লাসের মধ্যে সোডিয়ামের প্রোটন 11টা থাকলেও সোডিয়ামের ইলেকট্রন
10টা। তাহলে জারক কারা? জারক হচ্ছে তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে। এখানে আমরা দেখতেছি যে এর প্রোটন সংখ্যা, ওকে, সো প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে, আচ্ছা ইলেকট্রনকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু ভুল বলছি, যাই হোক এটা আমাদের মেইন ফোকাস না। তাহলে এখানে 11টা, এখানে 10টা। তার মানে যদি Na প্লাসকে সুস্থিত অবস্থায়, এখানে আমি সুস্থিত বলতে তার পূর্বের অবস্থা বোঝাচ্ছি, সেই অবস্থায় ফিরে যেতে চায়, তাহলে তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে তার বিজারণ হবে এবং সে হচ্ছে জারক। তো আমরা একইভাবে বলতে পারি সকল ক্যাটায়ন আসলে জারক। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই দিকে কি হবে। এদিকে হচ্ছে সকল অ্যানায়ন বিজারক। আচ্ছা, তো কিভাবে এটা আমরা এবারে দেখে নেব। তো আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করি, ক্লোরিন এখানে হয়ে যায় ক্লোরিন মাইনাসে। সো ক্লোরিন মাইনাসে প্রোটন 17টা আছে, কিন্তু এখানে ইলেকট্রন আছে মাত্র, মাত্র বললে ভুল হবে, ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন আছে 18টা। তাহলে এখানে আমরা যদি এটাকে ব্যালেন্স করতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই ক্লোরিনকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তার মানে ক্লোরিনের জারণ হবে, অর্থাৎ ক্লোরিন হবে হচ্ছে বিজারক। ক্লোরিন বললে ভুল হবে, ক্লোরাইড হবে হচ্ছে বিজারক। তাহলে আমরা একইভাবে বলতে পারি সকল অ্যানায়ন বিজারক। ওকে, তো এইবারে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সকল ইক লবণ জারক হয়ে থাকে। এখন ইক লবণ কি? হুম, তো এটার সাথে আমরা আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে সকল আঁশ লবণ হচ্ছে বিজারক। আচ্ছা, তো ইক লবণ কি? ওকে, তো এবার যদি আমরা এর পরে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের এরপরে যেটা, সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সরি 3 নম্বর নয়, 4 নম্বর পয়েন্ট। ওকে, হ্যাঁ 4 নম্বর। আচ্ছা, তো K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট জারক। আর এইদিকে যেটা আসবে সেটা হচ্ছে Na2S2O3। তো Na2S2O3 আসলে কি? Na2S2O3 আসলে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সো সোডিয়াম থায়োসালফেট হচ্ছে বিজারক। এবং এর সাথে আমরা আরেকটা পয়েন্ট নিব, সেটা হচ্ছে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক। আর আমাদের এই ছকে চলে আসবে C2O4 বা অক্সালেট। সো মোস্ট অফ দ্য কেসে আমরা এখানে দেখব হচ্ছে H2C2, অর্থাৎ অক্সালিক অ্যাসিডটাই আমরা দেখব। তাহলে আমাদের এই যে ছকটা আছে, এই ছকটা সম্পর্কে একটা চমৎকার ধারণা থাকতে হবে। কিন্তু এরপরও যদি আমরা জারণ বিজারণের সমতাকৃত সমীকরণ বের করতে যাই, আমরা পারবো না। কারণ এর পরে আমাদের হাজারী স্যারের বইয়ে একটা ছক আছে। এই ছকটা, ছকটা বললে ভুল হবে, এই যে ছক দুইটা আছে, এই ছক দুইটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। স্পেশালি কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ অম্লীয় বা ক্ষারীয় কোন ক্ষেত্রে কোন যৌগ বিক্রিয়া শেষে কিসে পরিণত হয়। অর্থাৎ আমাদের মোস্টলি এই কলাম আর এই কলাম, এই দুইটা মুখস্থ রাখা লাগবে। এই দুইটা যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে কোথায় কি পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হয়েছে।
তো পরীক্ষায় আমাদের প্রশ্নগুলো আসে হচ্ছে, আচ্ছা আমি এটাকে উপরে নিয়ে যাই একটু। আচ্ছা, আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসবে হচ্ছে ঠিক এভাবে: এই পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংঘটিত রিডক্স বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। আচ্ছা, তো এই পাত্রের মধ্যে আমাদের কি আছে? এই পাত্রের মধ্যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে এন্ড H2SO4 আছে। তো H2SO4 নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে না। আমরা বিক্রিয়া করলে দেখবো যে H2SO4 নিজেই আমাদের কাছে হেঁটে হেঁটে চলে আসছে। তো আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা যোগ করব অক্সালিক অ্যাসিড এবং এইটাকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব। আচ্ছা, তো এটা করার জন্য আমরা প্রথমেই আমাদের যে জারক এবং বিজারক আছে এদেরকে লিখে ফেলব। আচ্ছা, তো এটা হচ্ছে জারক এবং এর নিচে আমরা লিখব বিজারক। আচ্ছা, আমার পেনটাকে ওকে, তো বিজারক। আচ্ছা, তো এই বিক্রিয়ায় জারককে KMnO4 আমরা উপরে পড়ে আসছি যে KMnO4 হচ্ছে জারক। ওকে, সো KMnO4 হচ্ছে জারক। আমরা তাহলে জারকের জায়গায় KMnO4 কে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বসিয়ে দেব। আচ্ছা, তো এরপরে বিজারককে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি জারক হয়ে যায়, বিজারক হওয়ার মতো আর একজনই আছে, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিডের সংকেত কি? অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O, ওকে সরি, H2C2O4। ওকে, তাহলে জারকের কি বিক্রিয়া হয়? জারকের কি জারণ বিক্রিয়া হয়? না, জারকের হয় বিজারণ বিক্রিয়া। আর যে বিজারক তার হয় জারণ বিক্রিয়া। তাহলে আমরা এর নিচে লিখব জারণ বিক্রিয়া। আচ্ছা, কিন্তু আসলে আমরা যদি জারণ বিক্রিয়া লিখি সেটা ভুল হবে। তো কেন ভুল হবে? কারণ আমরা আসলে দেখছি যে জারণ বিজারণ পৃথকভাবে বিক্রিয়া নয়, বরঞ্চ তারা একটা বিক্রিয়ারই অংশ। তাই আমরা জারণ বিক্রিয়া না লিখে আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ এটা একটা বিক্রিয়ার অর্ধেক অংশ। ওকে, সো জারণ বিক্রিয়া। এখন জারণ বিক্রিয়া কার হবে? অবশ্যই বিজারকের জারণ বিক্রিয়া হবে। এবং জারণ বিক্রিয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। অবশ্যই জারণ বিক্রিয়া নয়, জারণ অর্ধ বিক্রিয়া। এরপর হবে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়ায় H2C2O4 থেকে অংশগ্রহণ করবে C2O4। এখন কোনটা থেকে কি অংশগ্রহণ করবে এটা আমরা কয়েকটা দেখলেই বুঝে নিতে পারবো। তো এখানে অংশ নেবে C2O4। আচ্ছা, তো C2O4 এর পাওয়ার কি? C2O4 পাওয়ার বললে ভুল হবে। তো আচ্ছা, তো C2O4 এর চার্জ -2, কারণ এখানে H+2 হিসেবে আছে এবং এটা যখন চলে যাবে এটা লিটারালি -2 হয়ে যাবে। এখন C2O4 থেকে অম্লীয়, আচ্ছা এটা কিন্তু অম্লীয় ক্ষেত্র, কারণ আমরা এখানে এখানে হচ্ছে আমাদের H2SO4 আছে। তো আমি যদি যাই তাহলে দেখব যে অম্লীয় মাধ্যমে অক্সালেট থেকে কি উৎপন্ন হয়? অক্সালেট থেকে 2টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে 2টা কার্বন ডাই অক্সাইড লিখব। এখন 2টা কার্বন ডাই অক্সাইড তৈরির সময় আসলে কি হয়েছে? তো এখানে আচ্ছা আমরা এটা একটু সাইডে করে নিই। আচ্ছা, এটা কিন্তু লিখতে হবে না, আমরা এমনিতে দেখাই দিই। তো
এইখানে পুরা যে CO2 আছে তার চার্জ হচ্ছে 0, অক্সিজেনের চার্জ হচ্ছে -2, অক্সিজেন আছে 2টা, তার মানে কার্বনের মূলত চার্জ হচ্ছে +4। আর এইদিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখব অক্সিজেন হচ্ছে 4 দুগুণে 8, এইদিকে -2 আছে, -8 এইদিকে আসলে +8 হয়ে যাবে এবং থাকবে হচ্ছে +6। কার্বন আছে 2টা, তার মানে একটা কার্বনের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে +3। ওকে, সো আমরা এখানে কি দেখলাম, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে কত, প্লাস +2, তাহলে +3 থেকে +4 হয়েছে, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, কিন্তু এইখানে কার্বন আছে 2টা, তার মানে প্রকৃতপক্ষে এখানে 2টা ইলেকট্রনের ত্যাগ ঘটছে, রাইট? ইয়েস, রাইট। তো বিজারণ অর্ধবিক্রিয়া এবার আমরা আসবো। তাহলে বিজারণ কার ঘটবে? বিজারণ অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হবে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কে বিজারণে অংশ নেবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে এই পটাশিয়াম বাদে যে অংশটা আছে MnO4, এটা বিজারণে অংশ নেবে। তাহলে আমরা লিখে ফেলি MnO4, MnO4। আচ্ছা, তাহলে MnO4 মাইনাস হলো, কারণ এখানে কে হচ্ছে প্লাস এবং কে চলে গেলে এটা লিটারেলি মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে MnO4 থেকে অম্লীয় মাধ্যমে কি হয়? MnO4 থেকে অম্লীয় মাধ্যমে Mn2+ হয়। এটা আমরা কিভাবে জানছি? এটা হচ্ছে হাজারী স্যার আমাদের জন্য তার বইয়ের মধ্যে বলে দিচ্ছেন। তো KMnO4 থেকে Mn2+ হয়। আচ্ছা, তাহলে Mn2+ এ Mn এর এই জারণ সংখ্যা কত? +2। তো MnO4 মাইনাসে Mn এর জারণ সংখ্যা আসবে +7। কিভাবে আসবে? 4 দুগুণে 8, 8 এ -8, অবশ্যই -8 প্লাস হয়ে যাবে, তার মানে +7 থাকতেছে। তো +7 থেকে +2 হইছে, এর মানে ম্যাঙ্গানিজ আসলে ম্যাঙ্গানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। এই 5টা ইলেকট্রনকে আমরা এখানে লিখে দেব। এখন কথা হচ্ছে, ওকে, সো এইখানে অক্সিজেন আছে, এইখানে অক্সিজেন নাই, ব্যাপারটা বৈষম্যমূলক হয়ে যায়। তো এই বৈষম্য দূরীভূত করতে আমরা যতগুলো অক্সিজেন থাকবে তত অণু পানি দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের 4 অণু পানি। এখন বৈষম্য দূর করতে গিয়ে আমরা দেখব যে আমরা আসলে বৈষম্য বাড়াই ফেলছি। এখানে হাইড্রোজেন আছে, এইখানে হাইড্রোজেনের নাম নিশানা কিচ্ছু নাই। তাহলে কি করতে হবে? আমাদের এদিকে হাইড্রোজেন আনতে হবে। হাইড্রোজেন আসবে হচ্ছে H+ আকারে। তাহলে এখানে H+ আসলে আসবে কয়টা? এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন 8টা আছে, তার মানে এখানে H+ আসবে হচ্ছে 8টা। আচ্ছা, তো এইবারে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অর্ধবিক্রিয়া। এখন আমরা যখন কাজ করব তখন এই ইলেকট্রন গুলো হিসেবের মধ্যে রাখা আমাদের জন্য খুবই ঝামেলার একটা বিষয় হবে। তো এই ঝামেলার বিষয়টাকে দূরীভূত করার জন্য আমরা আমাদের বিক্রিয়া থেকে ইলেকট্রন গুলো সরানোর চেষ্টা করব। এখন ইলেকট্রন সরানোর জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রন সরানোর জন্য আমাদের এই সমীকরণ দুটো সমাধান করতে হবে, আর আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব, যার মাধ্যমে এই ইলেকট্রন গুলোকে আমরা সরিয়ে দিব এবং দেখব যে আমাদের বিক্রিয়া হয়ে গেছে। তো এটা করার জন্য কি করতে হবে? এটা আচ্ছা সরি, তো এটা করার জন্য আমাদের 1 নম্বর বিক্রিয়াকে 5 দ্বারা গুণ দিতে হবে। কেন 5 দ্বারা গুণ দিতে হবে? কারণ এখানে 5 আছে তাই। আর এটার সাথে আমরা 2 নম্বর বিক্রিয়া যোগ করব, কিন্তু 2 নম্বর বিক্রিয়াকে যোগ করার আগে আমরা গুণ দেব
2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ এখানে 2 আছে এবং 2 দ্বারা গুণ করে দেব। আচ্ছা, তো 1 নম্বর বিক্রিয়াকে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে সেটা দাঁড়ায় 5C2O4, আচ্ছা O4 যাই হোক, 2 মাইনাস 10 ইলেকট্রন। আচ্ছা, এটা দৃষ্টিকটু লাগছে, আমি এটাকে সরাই নিয়ে আসি। আচ্ছা, মাইনাস, এবং এটা থেকে যাওয়া হবে তা হচ্ছে 5 দুগুণে 10টা কার্বন ডাই অক্সাইড। এবং দ্বিতীয় বিক্রিয়াকে আমরা গুণ করেছি 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে? 2 দ্বারা গুণ করলে এখানে আসবে 2MnO4, 2MnO4 মাইনাস 5 10 ইলেকট্রন, অর্থাৎ 5 দ্বারা গুণ করে দিলাম, সরি 2 দ্বারা গুণ করে দিলাম। আর আমাদের এখানে 8টা H প্লাস আছে, তো 8টা H প্লাসকে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 16টা H প্লাস তৈরি হয়। এবার আমরা যদি এই দিকের কাজ করি তাহলে দেখব যে 2টা Mn2 প্লাস, অর্থাৎ 2টা ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হয়েছে এবং তার পাশাপাশি 4 দুগুণে 8 অণু পানি চলে আসছে। তো এবার আমরা এই দুইটাকে যোগ করব, তো যোগ করে ফেলবো আমরা। আচ্ছা, তো তাহলে দেখব যে এখানে এই যে এই 10 ইলেকট্রন আর এই 10 ইলেকট্রন কাটাকাটি চলে যায়। তাহলে এরা বাদ যাওয়ার পর কি থাকছে? এরা বাদ যাওয়ার পর থাকছে 5টা অক্সালেট আয়ন C2O4 2-, এবং নিচের সমীকরণ থেকে থাকছে 2MnO4। আচ্ছা, আর সাথে কি থাকছে? সাথে থাকছে 16টা H প্লাস, অর্থাৎ আমাদের 16টা, আমরা বলতে পারি যে এখানে 16টা প্রোটন থাকছে। আর এইদিকে কি থাকছে তাহলে? এইদিকে আমরা ম্যাঙ্গানিজ আয়নকে আগে লিখবো, কারণ আগে কার্বন ডাই অক্সাইডটা যা দৃষ্টিকটু লাগে। তো এরপরে আমরা পানি দিচ্ছি, 8 অণু পানি, এবং উপরের সমীকরণের 10টা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তো আমরা যদি এতটুকুই রেখে আসি তাহলে কিন্তু আসলে হলো না, কারণ এখানে তো আমার অনেকগুলো, মোটামুটি 4টা শুধুমাত্র আয়ন আছে। তো এই আয়ন বা ফ্রি আয়ন আছে, তো এই আয়নগুলোকে আমাদের সাইজ করতে হবে। তো এই অবস্থায় যে সমীকরণ আছে এই সমীকরণটাকে বলা হচ্ছে কঙ্কাল সমীকরণ। তো এই কঙ্কাল সমীকরণে আমরা এবার দর্শক আয়ন বা নিষ্ক্রিয় আয়ন বসাবো। আচ্ছা, আমরা একটু জুম করে নিই। ওকে, সো C2O4 2-, এটা কিন্তু 2-, এটাকে দেখতে প্লাস লাগলেও এটা আসলে হচ্ছে 2-। আচ্ছা, তো C2O4 2- এর দর্শক আয়ন কে ছিল? H2, তাহলে এটা হয়ে যাবে 5H2C2O4, অর্থাৎ আমাদের অক্সালিক অ্যাসিড ফেরত এসেছে। আচ্ছা, তো সাথে MnO4 এর দর্শক আয়ন কে ছিল? K, অর্থাৎ পটাশিয়াম, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের KMnO4। আর অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা ভুল করে না আসি। এখানে একটা 2 আছে, এই 2টাকে দিতে হবে। অর্থাৎ এটা একটু দেখতে খারাপ লাগছে। ওকে, সো 2টা। আচ্ছা, তো এরপরে এখানে 16টা H প্লাস আসবে, এইটাকে আমরা আপাতত এভাবেই রাখবো, রেখে এই দিকের কাজ করে আসবো। সো
এখানে আসার পর দেখলাম যে এখানে সাইজ করার মতো একটাই আছে, সেটা হচ্ছে Mn2+। কিন্তু আমরা তো Mn2+ নিয়ে কাজ করি নাই। আমরা এখানে দেখছি যে Mn4 এর সাথে কে আসছে, বাট Mn2+ এর সাথে তো কেউ আসেনি। তাহলে Mn2+ এর সাথে এখন কি হবে? তো এইটা জানার জন্য আমরা আবার প্রশ্নে চলে আসি। তো আমরা প্রশ্নে এখানে আগেই মার্ক করে রাখছিলাম সালফিউরিক অ্যাসিডকে। তো এই সালফিউরিক অ্যাসিডে যে সালফেট অংশটা আছে, সেই সালফেট অংশটাই যুক্ত হবে Mn2+ এর সাথে। তাহলে Mn2+ এর সাথে যদি সালফেট যুক্ত হয় কি হবে? 2MnSO4। আচ্ছা, তো 2MnSO4 হবে। আর এইদিকে কি হবে? এইদিকে ওকে, সো 2MnSO4, 8H2O প্লাস 10, ওকে, সো প্লাস 10CO2। আচ্ছা, তো এরপরে আমরা দেখবো যে আমাদের কাজ আসলে শেষ হয় নাই, কারণ এখানে আমরা H+ কে এখনো বাঁচায় রাখছি, অ্যান্ড এইখানে আমাদের কে আছে, বাট এইদিকে কে নাই। তাহলে আমরা আগে কেটাকে নিয়ে আসি। আমরা যে কে কে নিয়ে আসবো, কে সালফেটের সাথে যুক্ত হবে, হয়ে যাবে K2। ওকে, এটা দেখে খারাপ লাগছে, সেটা সাইজ করে আনি আগে। ওকে, সো প্লাস K2SO4। আচ্ছা, এখন আমরা হিসেব করব। হিসেব করব যে এখানে সালফেট আছে দুইটা, এইখানে আছে একটা, তার মানে আমাদের এই দিকেও তিনটা সালফেট লাগবে। তো তিনটা সালফেটের জন্য কি করতে হবে? এখানে আমাদের 3H2SO4 কে আনতে হবে, তাহলে আমাদের তিনটা সালফেট হয়ে যাবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই, তাহলে তো এখানে 16টা প্রোটন থাকলো না। আচ্ছা, এই হিসেবে আমরা আসবো। তাহলে এবার যদি আমরা হিসেব করি, তাহলে দেখব এখানে হাইড্রোজেন 5 দুগুণে 10টা, এখানে 3 দুগুণে 6টা, 10 আর 6 16 হচ্ছে। আর এই দিকে কয়টা আছে? 8 দুগুণে 16টা, তার মানে আমাদের হাইড্রোজেন মিলে গেছে। এখন আমরা যদি কার্বনের হিসেব করি, তাহলে কার্বন এখানে আছে 5 দুগুণে 10টা, আর এখানে আছে হচ্ছে 10 এককে 10টা, তার মানে কার্বনের হিসেবও ঠিক আছে। তো এরপরে যদি অক্সিজেনের দিকে আমরা তাকাই, তাহলে অক্সিজেন এইখানে কয়টা আছে? তো অক্সিজেন এইখানে আছে 4 5 20টা, এইখানে আছে 4 দুগুণে 8টা, অর্থাৎ 28টা অক্সিজেন আছে। তো এবার যদি আমরা এইদিকে আসি, তাহলে 10 গুণন 2 20, 20 আর হচ্ছে 8 এককে 8, তাহলে 28টা অক্সিজেন, তার মানে আমাদের অক্সিজেনও মিলে গেছে। এখন আমরা দেখব পটাশিয়াম। পটাশিয়াম এখানে আছে দুইটা, এই যে দুইটা পটাশিয়াম। এবং ম্যাঙ্গানেট আয়ন এইখানে আছে দুইটা, ওকে সরি, এখানে ম্যাঙ্গানিজ আয়ন Mn2+, এইখানে আছে দুইটা, এইখানেও আছে দুইটা। তো সালফেট এইখানে আছে তিনটা, এখানে আছে হচ্ছে দুইটা, দুইটা আর একটা, তিনটা। তাহলে আমরা বলতে পারি এইটাই হচ্ছে আমাদের সেই সমতাকৃত সমীকরণ। তাহলে এভাবেই আমরা জারণ বিজারণ সমীকরণের যে ম্যাথ গুলো আছে বা যে সমীকরণগুলো আছে, এগুলোকে সমাধান করতে পারি। তো এই পর্যন্তই। সালামু আলাইকুম।